প্রিয় দর্শক, আপনাদেরকে পুনর্বার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ অভিমত অনুষ্ঠানে। আজকের এই অভিমতের শিরোনাম আমরা নির্ধারণ করেছি বাংলাদেশে উচ্চশিক্ষার সংকট, শিক্ষার্থীরা কি বিশ্ব নাগরিক হয়ে উঠতে পারছে। এই বিষয়ক আলোচনার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি প্রফেসর ডক্টর ASM আমানুল্লাহ, যিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করছেন, এবং আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন ডক্টর পাপলিন নাহার, যিনি সাসেক্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এবং মোহাম্মদ জহিরুল ইসলাম, যিনি ইউনিভার্সিটি অফ ব্রিস্টলের সঙ্গে যুক্ত রয়েছেন, সেখানকার টিচিং স্টাফ এবং স্কুল ইন্টারন্যাশনাল ডিরেক্টর। আমি এই পর্যায়ে জনাব ইসলাম আপনার কাছে আসতে চাই। আমরা উচ্চশিক্ষার বিভিন্ন দিক নিয়ে কথা বলছিলাম। আপনার কাছে একটু জানতে চাই যে উচ্চশিক্ষার বাংলাদেশে যারা গ্রহণ করছেন, তারা যখন পশ্চিমে বা পৃথিবীর বিভিন্ন প্রান্তে যাচ্ছে, তাদের ভাষাগত দক্ষতা, তাদের সংস্কৃতি বলতে আমি বোঝাচ্ছি যে কালচারাল এক্সপোজার এবং প্রযুক্তিগত যে তাদের দক্ষতা, সেই জায়গাটিতে আপনি আপনার জায়গা থেকে কিভাবে তাদেরকে আবিষ্কার করছেন, বাংলাদেশের স্টুডেন্ট যারা আছেন? আপনার মূল্যায়নটা জানতে চাচ্ছি। আপনাকে বোধহয় একটু আনমিউট করতে হবে। জি, না, আমি তো আনমিউট আছি। হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, বলুন। আসলে ভাষা এবং সংস্কৃতি দুইটা তো আসলে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। তো যেটা যারা বাংলাদেশ থেকে যারা এখানে আসে উচ্চশিক্ষার জন্য, তাহলে প্রথমে তো একটা ট্রানজিশন ফেজ যায় যে আমাদের এখানকার সিস্টেমের সাথে অ্যাডজাস্ট করতে। তো আমরা আসলে ধরে নিই যে যারা উচ্চশিক্ষা গ্রহণ করতে আসে তারা স্বাধীনভাবে অনেক কিছু করতে পারবে। তো সেই জায়গাটাতে একটা ঘাটতি আছে। তার মানে হচ্ছে যে আমরা বাংলাদেশে যে উচ্চশিক্ষাটা দিচ্ছি সেটা হয়তো তাদেরকে বাইরের জন্য সবাইকে হয়তো আমরা সেভাবে প্রস্তুত করি না। কিন্তু বাট অ্যাট দ্য সেম টাইম যারা ভালো শিক্ষার্থী আছে তারা তো নিজেদের উদ্যোগেই অনেক কিছু অর্জন করে, এবং বৈশ্বিকরণের কারণে তারা সব কিছু এখন বাংলাদেশে বসে জেনে যাচ্ছে। কিন্তু আমি বলতে চাই যে মেইনলি যারা যারা অ্যাভারেজ লেভেলের স্টুডেন্ট আছে, আমরা তাদেরকে কতটুকু তৈরি করতে পারছি। আমরা উপরের টপ 10% বা 5%কে হয়তো তৈরি করছি, সেটা ঠিক আছে, কিন্তু একটা জেনারেল মাস লেভেলে আমার মনে হয় একটা ঘাটতি আছে, এবং সেখানে শুধু সরকারি না, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও সেখানে একটা ঘাটতি আছে। তো সেখানে আমার মনে হয় শিক্ষা আহ, গ্রহণ করার শিক্ষার্থীদের যেই প্রচেষ্টা এবং আমরা যে শিক্ষাটা দেই শিক্ষকরা, সেটার যে মেথডটা, দুইটাতে বোধহয় একটা একটা ঘাটতি আছে, যার জন্য আসলে শিক্ষার্থীরা বাইরে যখন আসে এই পশ্চিমা দেশে, তখন তারা একটু হিমশিম খায়। তো সেখানে আসলে আমাদেরকে চেষ্টা করতে হবে যে যারা আমাদের দেশের যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা অন্য দেশে যে যে ব্যবস্থা আছে সেটার কতটুকু আমরা এই সীমাবদ্ধতা, সেটা সম্পদের সীমাবদ্ধতা হোক বা অন্য সীমাবদ্ধতা থাকুক, সেটার মধ্যে কতটুকু আমরা অ্যাডাপ্ট করতে পারি সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা যদি ধরেই নেই যে না ঠিক আছে ওইটা পশ্চিম, আমরা পূর্ব, আমাদের পক্ষে এটা সম্ভব না, তাহলে হবে না আর কি। আমার মনে হয় এই সীমাবদ্ধতার মধ্যে থেকেও আমাদেরকে অনেক কিছু আমরা হয়তো পরিবর্তন করতে পারি। আমি সেই ব্যাপারে আশাবাদী। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে সার্বজনীন শিক্ষা। এখন সার্বজনীন শিক্ষা তো হ্যাঁ নিচের নিম্ন পর্যায়ে হবে। আমাদেরকে আরও চিন্তা করতে হবে, যদি যদি সম্পদের সীমাবদ্ধ থাকে তাহলে আমি কি সম্পদ স্নাতকোত্তর লেভেল থেকে সেটা স্নাতক লেভেল মানে আমরা নিয়ে সবার যাবো কিনা, যেটা উচ্চশিক্ষা গ্রহণের প্রয়োজন আছে কিনা, সেই আলোচনাটা, তাই তো? হ্যাঁ, মানে আমার সবাইকে কি মাস্টার্স পাস করতে হবে কিনা, যেহেতু সম্পদ সীমাবদ্ধ আছে তাহলে তাই আমি ফোকাসটা অন্যদিকে, আমার প্রায়োরিটি, আমার অগ্রাধিকার আমি করি ঠিক আছে, আমি স্নাতক পর্যায়ে আমরা তাহলে ওইখানে রিসোর্স বেশি ডাইভার্ট করি, সেখানে বেশি শিক্ষিত করি, তারপর সেখান থেকে একটা অংশ হয়তো পরবর্তী শিক্ষায় যাবে। তো সেক্ষেত্রে হয়তো আমার মনে হয় সাধারণ যেসব শিক্ষার্থী আছে সবাই উপকৃত হবে। তো আপনার কিন্তু আপনার সেটা না করে জনাব ইসলাম, আপনার কি মনে হয়, মানে সবাইকে উচ্চশিক্ষা নিতে হবে এরকম একটা ব্যাপার বাংলাদেশে আসলেই লক্ষ্য করা যায়? এবং আমার এখানকার এক বন্ধু বাংলাদেশে বেড়াতে গিয়ে তার যে পর্যবেক্ষণগুলো আমাদের সঙ্গে শেয়ার করছিলেন, সেখানে তিনি একটি জায়গায় বলছেন যে তোমার দেশের সবাই তো বিশ্ববিদ্যালয়ে পড়তে চায়, সবার তো একটা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রয়োজন হয়, মানে সেটা কি আসলে জরুরি কিনা, এটি ছিল তার প্রশ্ন। আপনার কাছে কি মনে হয়? ও, প্রথম কথা হ্যাঁ, তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাটা আমার কেন দরকার? এটা কি আমরা শুধু চাকরির জন্য, নাকি সেটার অন্য কোনো পারপাস আছে? এখন আমি যদি মনে করি যে না, এটা শুধু চাকরি না, এটা ধরেন একটা সামাজিক সাফল্যের মাপকাঠি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, এবং সেটা শুধু অনার্স হলে হবে না, আমাকে মাস্টার্সও করতে হবে, তখন সেটা কিন্তু সবাই সেটা অর্জন করতে চাইবে। এখন সেখানে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমি কি তাহলে ঠিক আছে যতজন অনার্স পাশ করবে সবাইকে আমার মাস্টার্সে যাওয়ার দরকার নাই। আমি যদি অনার্স লেভেলে যদি তাকে সেই স্কিলগুলো আমি দিতে পারি,
তার চাকরির জন্য, তাহলে সে নিজে থেকেই হয়তো আর যাবে না। কিন্তু আমার মনে হয় আমরা হয়তো স্নাতক লেভেলে হয়তো সেটা দিতে পারি না, বা আমরা জানি যে সবাই তো আসলে মাস্টার্স করবেই, তাহলে এখানে আমার সবকিছু দেওয়ার দরকার কি। রাইট। আর তারপরে হচ্ছে আমাদের সম্পদটা আমরা যেহেতু ওইভাবে বিন্যস্ত করি, সেহেতু আমি এনাফ সেখানেও আমি দিতে পারছি না শিওর। অনার্স লেভেলে। তো আমার মনে হয় আমার মতে হচ্ছে সবার আসলে যাওয়ার দরকার নাই মাস্টার্স লেভেলে, কিন্তু সেই ক্ষেত্রে আবার আমাকে চিন্তা করতে তাহলে অনার্স লেভেলে যেন আমি যে তার যে রিকোয়ার্ড স্কিল দরকার সেটা যেন আমি অনার্স লেভেলে দেই, এটা হচ্ছে আমার মত। জনাব ইসলাম, খুব আমি ব্রিফলি, কি একটু জি, সরি পাপিনা আসবো সরি আপনার বুলবুল, কাছে। আমি আমি কি খুব একটু অ্যাড ব্রিফলি করতে একটু পারি? জহিরুল ইসলাম আপনার কাছে জানতে চাই যে এই যে এক ধরনের অ্যাসপিরেশন কাজ করে না উচ্চশিক্ষার ক্ষেত্রে, বাংলাদেশের একটা বিরাট অংশ তারা মনে করে যে বিশ্ববিদ্যালয়ে না পড়তে পারাটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা, এবং বিশ্ববিদ্যালয়ে না পড়লে সব কিছু ব্যর্থ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা এদেশে দেখি যে অনেকেই বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে না, তারা অনেক বড় বড় জায়গায় কাজ করছে, স্কিল সেট তৈরি হচ্ছে এবং সেটির ভিতর দিয়ে জীবনকে তারা একটা নতুন উচ্চতায়ও নিয়ে যাচ্ছে। তো এই যে অ্যাসপিরেশনের যে পার্থক্যটা, সেটি আপনি কিভাবে দেখেন? মানে বাংলাদেশে একটা স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ে যাবে, জীবনটাকে কিভাবে গড়বে, এবং এখানে যাদেরকে দেখছেন, যাদেরকে পড়াচ্ছেন, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য কি আপনি দেখতে পান? কারণ আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ে যদি না যাই তাহলে আমার চাকরি পাওয়ার যে যোগ্যতা সেটা অর্জন করলাম না, এবং সামাজিক যে সাফল্য সেটা আপনি চাকরি নাও করতে পারেন বিশ্ববিদ্যালয় শিক্ষার পর, আপনি হয়তো সেটা আপনি বিজনেসম্যান হতে পারেন, কিন্তু তারপরে ওই যে সামাজিক যেটা এক্সপেকটেশন আছে যে আপনি মাস্টার্স পাস না করে বা অনার্স পাস না করে আপনি ব্যবসায়ী হয়ে গেছেন, সো আপনি ব্যবসায়ী হিসাবে খুব বেশি সাফল্য অর্জন না করলে আপনাকে কিন্তু স্টিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষাটা দিয়ে সেটা কিন্তু মেক আপ করতে হবে। তো ওই জন্য ওই এক্সপেকটেশনটা মিট করার জন্যই হয়তো অনেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষায় যায়, বা শুধু অনার্স না তারপর মাস্টার্সও করে, এবং সে যদিও জানে যে এটা হয়তো সে তার হয়তো চাকরির ক্ষেত্রে পুরোটা কাজে নিশ্চয়ই। নাও লাগতে পারে আর ডক্টর কি। পাপড়িন নাহার বোধহয় কিছু যোগ করতে চাচ্ছিলেন। ডক্টর জি, নাহার। আমি একটু যোগ করতে জি। চাচ্ছিলাম এখানে যে শুধুমাত্র উচ্চশিক্ষার দিকে চ্যানেলাইজ না করে আমরা যদি কারিগরি শিক্ষাটাকে আরেকটু গুরুত্ব দেই, এবং যেখানে শুধু স্কিল গুলো ডেভেলপ হবে বিভিন্ন ক্ষেত্রে, যেমন ধরেন মানে সাপ্লাই তো আসলে ডিমান্ডের বেসিসে হতে হয়, সেই ডিমান্ডটা যদি আমরা তৈরি করতে পারি যেটা এবং আমরা অলরেডি যদি আমরা লক্ষ্য করতে করি যে যাচ্ছি। ডিমান্ড কি আছে গ্লোবালি এবং লোকালি। যেমন বুলবুল আপনি শুরুতে বলেছিলেন আইআইটির কথা, এবং এক সময় আমরা জানতাম যে সারা পৃথিবীব্যাপী হিউম্যান রিসোর্স অন আইটি যাবে হচ্ছে ইন্ডিয়া থেকে, এবং সেটাই ছিল তার কারণ হচ্ছে তারা অলরেডি বুঝে গেছিল যে সারা পৃথিবীতে এটা ডিমান্ড আছে, এবং সেই বুঝে যাওয়ার ভিত্তিতে তারা কিন্তু হাই স্কিল আইটি রিসোর্সেস তৈরি করা শুরু করেছে এবং আইটি সিটি পর্যন্ত তৈরি করে ফেলেছে। অন্যদিক থেকে যদি আমরা নার্সদের কথা ভাবি, দেখি যে এখানেও আপনি লক্ষ্য করবেন বুলবুল যে বড় একটা সংখ্যার নার্স হচ্ছে সারা পৃথিবীতে ফিলিপিন্স থেকে ফিলিপিনে। যায়। শুধু অন্যান্য দেশে তো যাই, ইউকে তেও আসে, এবং ইন্ডিয়ার বেঙ্গালোর থেকে একটা বড় গ্রুপ আসে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এভাবে যদি লক্ষ্য করি, কিন্তু বাংলাদেশি নার্স আমরা খুব একটা দেখি না এখানে, এবং এর একটা কারণ এই না যে নার্সদের নার্সিং ট্রেনিং বাংলাদেশে দুর্বল। আমার মনে হয় বেসিক্যালি আসলে নার্সদের ইংরেজির দক্ষতাটা থাকে না। তো এভাবে যদি আমরা একটু চিন্তা করি যে নার্সিং ট্রেনিং এর সাথে একটা গ্রুপ অফ নার্সেসদের আমরা এমনভাবে ইংরেজি শিক্ষাটা দেব যাতে করে তারা বিদেশে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারে এবং কম্পিট করতে পারে ইন্টারন্যাশনালি। এই রাইট। যে এই ধরনের ঠিক প্র্যাগম্যাটিক প্র্যাকটিক্যাল ডিমান্ড গুলো সামনে রেখে যদি আমরা সাপ্লাইয়ের কথা চিন্তা করি এবং শিক্ষা ব্যবস্থাটাকে যদি সেভাবে সাজানো যায়, তাহলে মনে হয় ওই ইউনিভার্সিটিতে ঢোকা, অনার্স করা, মাস্টার্স করা, এই যে এক ধরনের সামাজিক মর্যাদা এটার সাথে অ্যাটাচড, এবং তার সাথে যে এক ধরনের ক্রেজ অ্যাটাচড, সেটা হয়তো কিছুটা কমে আসবে যদি আমরা অন্যান্য জায়গায়ও সাকসেস গুলো দেখাতে পারি কারিগরি নিশ্চয়ই, শিক্ষার নিশ্চয়ই মাধ্যমে। ডক্টর নাহার, ধন্যবাদ। আমি প্রফেসর আমানুল্লাহ আপনার কাছে আসতে চাই। আপনি শুরুতেই যে কথাগুলো বলছিলেন সেখানে আমার কাছে মানে আমার অভিজ্ঞতা এবং আমার যে পর্যবেক্ষণ সেখানে কয়েকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। যেমন আপনি কাঠামোগত সংস্কারের কথা বলেছেন, আপনি রাজনীতির কথা, শিক্ষক রাজনীতি, ছাত্র রাজনীতির কথা বলেছেন। এটা তো মানে অনেক বড় বিষয়। বড় বিষয় বলতে আমি বোঝাচ্ছি যে এটা তো আপনি একজন উপাচার্য হিসেবে এই সমস্যার সমাধান তো আপনার একার পক্ষে করা সম্ভব নয়। তাহলে আমরা কি খুব একটা পেসিমিস্টিক জায়গায় ফিরে যাচ্ছি? না, আমরা পেসিমিস্টিক জায়গাতে ফিরে যাচ্ছি না, তবে কাউকে না কাউকে তো শুরু করতে হবে। যেমন আমরা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা প্রতি বছর প্রায় 6 থেকে 7 লক্ষ শিক্ষার্থী বের হয় পাশ করে। আমরা সেখানে তাদের সিলেবাসগুলো চেক করে দেখলাম যে সিলেবাসগুলোতে প্রায় দশকের পর দশক ধরে কোনো চেঞ্জ নাই, এবং যে সিলেবাসগুলো পড়ানো হচ্ছে সেই সিলেবাসগুলো ওই যে ইন্ডাস্ট্রির সাথে লিঙ্কেজটা খুব কম, এবং বাহিরে যাচ্ছে না যে তা না, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক ছেলে মেয়ে বাহিরে যাচ্ছে, কিন্তু যে পরিমাণ পাশ করে বের হচ্ছে বা আমাদের যে কহর্টের সাইজটা সেই তুলনায় পার্সেন্টেজ হয়তো খুবই কম। বা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে একটা ছেলে গালফ স্ট্রিটে যদি চাকরি করতে যায় সেখানে 30-35 হাজার টাকা বেতন পাচ্ছে, কিন্তু একই সঙ্গে এই সিমিলার ডিগ্রি নিয়ে ভারত থেকে অথবা শ্রীলঙ্কা থেকে, ইভেন ইদানিং নেপাল থেকে প্রায় 80-90 হাজার টাকা তারা বেতন পাচ্ছে। তো আপনি এই কথাটা চিন্তা করে আমরা একটা সংস্কার কাজে হাত দিয়েছি। পেসিমিস্টিক হওয়ার মানে আমাদের একটা সময় ছিল, আমরা মনে করি যে আমাদের ওই জায়গাগুলো থেকে বের হয়ে আসতে হবে। একটা প্রবলেম সলভ করার একটা প্রধান বিষয় হলো যে আপনি প্রবলেমটাকে আইডেন্টিফাই করা, হোয়েদার ইউ থিঙ্ক দ্যাট দিস ইজ এ প্রবলেম, এটাকে রিকগনাইজ করা। তো আমরা রিকগনাইজ করতে পেরেছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস কারিকুলাম চেঞ্জ করতে হবে। আমরা একটা চিন্তাভাবনা করছি যে আপনি অনার্স করবেন, ঠিক আছে, আমি তো এখন চট করে ওই যে ইসলাম বললেন ব্রিস্টল থেকে, ইচ্ছা করলে এখন চট করে আমি অনার্স মাস্টার্স কিন্তু বন্ধ করে দিতে পারবো না, কারণ এটা তো একটা ট্রেডিশনাল সিস্টেমে হয়ে আসছে। আমি ইনটেক কমিয়ে আনতে পারি আস্তে 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 আস্তে। না, উনি বোধহয় আপনার বন্ধ করার কথা বলেন না, মানে আমি ফিল করছি যে আমার আদৌ প্রয়োজন আছে কিনা। প্রয়োজন না, আপনি যদি ইন রিয়েল সেন্স চিন্তা করেন তাহলে প্রয়োজন নাই, কিন্তু সেটা আপনি এটা চট করে সেই প্রয়োজন নাইটাকে আপনি এটা ইমপ্লিমেন্ট করতে যাওয়া খুব কঠিন হবে। যেমন একটা উদাহরণ হিসেবে বলি, আমি আমার ঢাকা কলেজে অথবা সিটি কলেজে অথবা আপনার ধরেন কমার্স কলেজে আমি যদি এখন তাদের 150 জন স্টুডেন্ট, আমি যদি এটা কমিয়ে 100 জন করি তাহলে কিন্তু সেখানে রিঅ্যাকশন হবে। আমি যেটা করতে পারি যে আমরা এটাকে আর বৃদ্ধি যাতে না পায় সেই জায়গাটাতে কোয়ালিটি এডুকেশন, প্যাডাগজিক্যাল অ্যাসপেক্টগুলো আমরা শিখে। এখন আমরা যে কাজটা করতে যাচ্ছি, দেখা যাচ্ছে যে আমরা এই যে বললাম যে আমাদের পেসিমিস্টিক হওয়ার স্কোপ নাই, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসটাকে আমরা কমিটি করে দিয়েছি, দেশি বিদেশি এক্সপার্টদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। ইভেন আমি যে ইংল্যান্ডে আসছি এবার একটা কনফারেন্সে জয়েন করতে আসছি, এবং সাথে ব্রিটিশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডগুলোকে তাদের সাথেও কিন্তু আমার মিটিং হয়েছে। এইখানে আমরা ঠিক আছে, সে পলিটিক্যাল সায়েন্সে, সে ইকোনমিক্সে, সে সোশিওলজিতে, হিস্ট্রিতে, ফিজিক্সে, কেমিস্ট্রিতে সে অনার্স মাস্টার্স করবে, ঠিক আছে, কিন্তু একই সঙ্গে আমরা তার সাথে ওই যে 140 ক্রেডিটসের যে অনার্স কোর্সটা আছে সেখান থেকে আমরা 20 ক্রেডিট আমরা খুব ভালো করে অ্যানালিসিস করে দেখেছি যে সিমিলার সাবজেক্ট এই 2টা সেমিস্টার পরেই আবার সিমিলার সাবজেক্ট মোটামুটি কন্টেন্ট কাছাকাছি এরকম অনেকগুলো সাবজেক্ট দেখতে পাওয়া যায়, এবং বেশিরভাগ কোর্সগুলোতেই। তো এই জায়গাগুলোতে আমরা 20 ক্রেডিটটাকে কেটে এনে আমরা একটা সার্টিফিকেট 1 কোর্স, টেকনিক্যাল এডুকেশনের একটা কোর্স যেটা বাজারে ডিমান্ড আছে, সেটা আমরা ইন্ট্রোডিউস করতে যাচ্ছি বাধ্যতামূলকভাবে, ম্যান্ডেটরি, এবং সেটা আমরা ক্লাস্টারিং করে দিচ্ছি, ক্লাস্টার 1, 2, 3। ক্লাস্টার 1 থেকে কেউ ইন্টারেস্টেড হলে সেটা এখান থেকে নেবে, ক্লাস্টার 2 থেকে নেবে। যেমন আপনার ফ্রিল্যান্সিং করতে পারে, যেমন ওয়েব ডিজাইনিং করতে পারে, আইটি সেক্টরে যে সমস্ত কোর্সগুলো আছে সবগুলো, সাইবার সিকিউরিটিতে করতে পারে। আবার একটু থামাচ্ছি আপনাকে, একজন দর্শক অপেক্ষা করছেন আমাদের সঙ্গে কথা বলবার জন্য। আমি দর্শকের কল নিয়ে আবারও আলোচনায় ফিরে আসবো। হ্যালো দর্শক, কে আছেন লাইনে? হ্যালো দর্শক, আপনার টেলিভিশনের ভলিউম কমে আমাদের সঙ্গে কথা বলুন প্লিজ। দর্শক, আপনার টেলিভিশন মিউট করে আমাদের সঙ্গে কথা বলুন প্লিজ। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম, আমার কথা শুনছেন? জি শুনতে পাচ্ছি, বলুন। আমার নাম ডক্টর সাখাওয়াত হোসেন, আমি রিটায়ার্ড প্রফেসর ইন মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং। আমি বড় হয়েছি দেশে। দুটো প্রশ্ন আমার। আমরা এই দেশে এখন আমরা অ্যাওয়ার্ডিং বডিজ থ্রু দ্য অল্টারনেটিভ এডুকেশন দেওয়া হচ্ছে আর কি। যেমন ধরেন কেউ যদি লেভেল 4 করে, 5 or 6, which is equivalent to a BSc honors degree.
তো এরকম ধরনের কোনো একটু কথা শুনতেছিলাম একটু আগে, এরকম ধরনের কি ডিগ্রি লেভেল পর্যন্ত কোনো চিন্তা করা হয়েছে কিনা, এটা একটা প্রশ্ন। Right. আর একটা হলো এই লেভেল 7 which is about master's degree, আর লেভেল 8 about 180 credits পর্যন্ত দেওয়া হয় আর কি, তাতে করে তারা পিএইচডি করতে পারে আর কি। এরকম ধরনের কোনো চিন্তা বা প্রোগ্রেশন হচ্ছে না। I don't know much about Bangladesh. আমি last 50 years I've been here. Oh, thank you. আমরা Thank একটা you. জি। একটা চিন্তা হচ্ছে কিন্তু 180 ক্রেডিট একদম পিএইচডি পর্যন্ত সেটা না, আন্ডার গ্রেড লেভেলে সেরকম একটা চিন্তা ভাবনা চলছে। এবং আমরা যে কথাটা বলছিলাম যেটা শেষ করতে পারি নাই, যে আমরা একজন স্টুডেন্টকে কোনো একজন স্টুডেন্ট ক্লাস্টার 1 থেকে নেবে, কেউ একজন ক্লাস্টার 2 থেকে নেবে, আমরা চাপিয়ে দিব না, যার যে ইন্টারেস্ট আছে সেই ইন্টারেস্টে। কিন্তু ওই ক্লাস্টার 1, 2, 3-তে যে কোর্সগুলো থাকবে সেই কোর্সগুলো লোকাল এবং ইন্টারন্যাশনাল ডিমান্ডটাকে অ্যাসেস করে তারপরে সেটা আইডেন্টিফাই করা হচ্ছে যে গালফ স্টেটগুলোতে কী চাচ্ছে। যে আমাদের এখন যে যারা যাচ্ছে প্রায় 9 লক্ষ প্লাস বিদেশে যাচ্ছে আমাদের কর্মীরা, তাদের 80% প্লাস আনস্কিল্ড এবং সেমি স্কিল আরও 10-15%। তার মানে স্কিল যাচ্ছে অ্যারাউন্ড 5 to 6% স্কিল। সেই জায়গাটাতে আমরা এই একটা সার্টিফিকেট 1 কোর্স থাকে, জাতীয় বিশ্ববিদ্যালয় অ্যাক্রিডিয়েটেড, এবং আমরা এখন যে জায়গাটাতে কাজ করছি যে ব্রিটিশ গভর্নমেন্টের সাথে, অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের সাথে, নেদারল্যান্ড, জার্মানির সাথে আমরা কথা বলছি যে তারাও আমাদেরকে যদি একটু অ্যাক্রিডিয়েশন দেয়, তারা আমাদের সিলেবাসটা দেখবে, আমরা কোন সিলেবাসটা সার্টিফিকেট 1-এর জন্য দিচ্ছি সেটা তারা দেখবে। প্রয়োজনে তাদের যে কারিকুলাম আছে সেই কারিকুলামটাকে আমরা ব্লেন্ডিং করে সেটাকে আমরা যদি ইন্ট্রোডিউস করতে পারি, তাহলে ওই জায়গাটাতে আমাদের একটা চেঞ্জ আসবে যে আচ্ছা ঠিক আছে, অনার্স করছে, মাস্টার্স করছে, কিন্তু একই সঙ্গে তার একটা কারিগরি দক্ষতা জ্ঞান, ট্রান্সফারেবল জ্ঞান যেটা দরকার সেটাও সে করতে পারছে। এবং সেটা তখন সে লোকাল মার্কেটে সে এন্টারপ্রেনিয়র হিসেবে, আপনি আউটসোর্সিংয়ের মার্কেটটা যদি দেখেন, ইন্ডিয়াতে আউটসোর্সিংয়ে সারা বিশ্বে এখন নাম্বার 1। এবং খুবই সারপ্রাইজিং, কোনো পলিসিগত সাপোর্ট ছাড়া, কোনো ধরনের কোনো টেকনোলজি সাপোর্ট ছাড়া, কোনো ধরনের কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট ছাড়া বাংলাদেশ স্টুড সেকেন্ড। বাংলাদেশ কিন্তু আউটসোর্সিংয়ে এখন সেকেন্ড কান্ট্রি। সো বাংলাদেশেও কিন্তু $4-5 বিলিয়ন আউটসোর্সিংয়ে গতবার আমাদের ইনকাম হয়েছে। তাহলে এটা যদি এরকম কোনো সাপোর্ট ছাড়া, পলিসি ছাড়া, এগুলো ছাড়াই যদি এই জায়গাটাতে থাকতে পারে, আমার দেশের ভিতর থেকে যদি আরও 5 লক্ষ ছেলে মেয়ে যদি আউটসোর্সিংয়ে ইনভলভ হতে পারে, তাহলে কিন্তু ইন্ডিয়ার একটা আউটসোর্সিংয়ে যে নাম্বার 1 সেই পজিশনে 10-20%, 30% তারা হাত দিতে পারে সেই জায়গাগুলোতে। এই জায়গাটাতে আমরা আস্তে আস্তে কাজ করা শুরু করেছি। সো এখানে আমাদের আর পেসিমিজমের কোনো সুযোগ নাই। আর পাবলিক ইউনিভার্সিটির কথাগুলো যদি বলেন, পাবলিক ইউনিভার্সিটিগুলো তারা চিন্তাভাবনা একদম শুরু করে নাই যে তা না, পাবলিক ইউনিভার্সিটিগুলো শুরু করেছে, এখন একটু ওয়েট করতে হবে আর কি। আসবো আপনার কাছে আবারও। আমি ডক্টর পাপড়ি নাহার আপনার কাছে আসতে চাই। আপনি বাংলাদেশে গবেষণা করছেন, গবেষণার কাজে নিয়োজিত রয়েছেন, এবং সেটির বাইরেও আপনি শুরুতেই যেটি বলছিলেন যে বাংলাদেশের আপনি পড়ালেখা করেছেন। আমার একটু আপনার এই অভিজ্ঞতাটা একটু জানতে চাই যে আপনি বাংলাদেশে পড়ালেখা করেছেন এবং এখানে এসে উচ্চশিক্ষা নিয়েছেন, এখানেও পড়ালেখা করেছেন। আপনার কাছে কি মনে হয় যে প্রশ্নটি আমি জনাব ইসলামের কাছেও করেছিলাম, যে অ্যাসপিরেশনের জায়গা থেকে যে আমি পড়ালেখা করছি, এটা চাকরির বাজারে আমার কতটা ভ্যালু অ্যাড করবে সেটাই কি মূল লক্ষ্য, নাকি এর বাইরে ওয়াইডার আইডিওলজিক্যাল বা ফিলোসফিক্যাল কোনো মানে লক্ষ্য বা অবজেক্টিভ রয়েছে? এই প্রশ্নটার উত্তরটা আসলে ডিপেন্ড করবে আমরা কার পার্সপেক্টিভ থেকে বলছি। যদি ছাত্রদের পার্সপেক্টিভ থেকে হয়, সেক্ষেত্রে হয়তো বর্তমান যুগের ছাত্রদের মূল টার্গেটটাই হচ্ছে, উচ্চশিক্ষা অর্জনের মূল টার্গেটই হচ্ছে একটা ভালো চাকরি। আর যদি সামাজিক পার্সপেক্টিভ থেকে বলি, যেটা জনাব জহির অলরেডি বলেছেন, যে এটা তো ডিগ্রির একটা সামাজিক মর্যাদা আছে, সেটা যে কোনো ধরনের জ্ঞান অর্জনের মাধ্যমেই হোক, স্কিল অর্জনের মাধ্যমেই হোক, সেটা বিচার্য না। বিচার্য হচ্ছে তার একটা সার্টিফিকেট আছে মাস্টার্সের বা অনার্সের। তো সেক্ষেত্রে এটার
সামাজিক মর্যাদাটা তো রয়েইছে, কিন্তু এই জায়গাটায় একটু বোধহয় আমাদের কারিকুলাম বোর্ড বা ডিসিশন মেকারদের আরেকটু ভাবনার জায়গা আছে যে আসলে উচ্চশিক্ষাটা কি শুধুই কি চাকরিকে টার্গেট করে হওয়া উচিত, আহ, সেই নাকি জ্ঞান অর্জনেরও একটা আকাঙ্ক্ষার জায়গা থেকে হওয়া উচিত। এবং সেক্ষেত্রে যেটা আমরা আগেই আলাপ করে নিলাম যে এখানে ক্যাটাগরাইজেশন যদি আরেকটু আগে থেকে হয়ে যায়, যে একটা গ্রুপ অফ পপুলেশন স্টুডেন্টস বডি যারা আসলে কারিগরি শিক্ষায় যাবে, আরেকটা ক্যাটাগরি যারা আসলেই জ্ঞান অর্জনে আগ্রহী অথবা উচ্চশিক্ষায় যেতে মানে উচ্চশিক্ষার পথে হেঁটে এক পর্যায়ে চলে যাবে যেখানে তার ম্যাক্সিমাম আউটপুট সে দিতে পারবে এবং অর্জন করবে, এবং সেখানে আমি বলবো যে অনেস্টি সহ যোগ দেয়া উচ্চশিক্ষায়, শুধুমাত্র চাকরির জন্য না। ডক্টর নাহার, আসছি আপনার কাছে। আরেকজন দর্শক আছেন আমাদের সঙ্গে কথা বলতে চান। আমার মনে হয় যে আলোচনাটা বেশ ইন্টারেস্টিং, অনেক দর্শকই অপেক্ষা করছেন, সবার কল নিতে পারছি না, আমি এই কলটি নিয়ে আবার প্যানেলে ফিরে আসবো। দর্শক কে আছেন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের যে সায়েন্স এন্ড টেকনোলজির ব্যাপারে, যে আমাদের দেশে আমি দেখতেছি যে ইভেন একটা চেঞ্জ আসছে, কিন্তু সায়েন্স এন্ড টেকনোলজির ব্যাপারে যে একদম ইম্পর্টেন্স নেই, যেমন একটা আলাদা একজন এক্সপার্ট এই কাজটা দেখার জন্য। যেমন সায়েন্স এন্ড টেকনোলজি পলিসি বাংলাদেশের লাস্ট পলিসি হয়েছিল 2011 and now we are in 2024. এর মধ্যে ইন্ডিয়া কিন্তু 2005 থেকে 2024 আবার 5 ডিফারেন্ট পলিসি তারা আপডেট করছে। বেসিক্যালি উইথ দ্য চেঞ্জিং টাইম সায়েন্স এন্ড টেকনোলজি ডেভেলপ হয় এবং তারা এগুলো কাজ করতেছে এবং ইমপ্রুভমেন্ট মানে কিভাবে নতুন সময়ের যে প্রয়োজন, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো দিয়ে কাজ করছে। বাংলাদেশের 2011 এর সায়েন্স এন্ড টেকনোলজি পলিসির মধ্যে এআই সম্পর্কে কোনো কিছুই নেই। মানে অর্থাৎ যে সায়েন্স ইজ ভেরি ডাইনামিক, ইট চেঞ্জেস টাইম। And 2011 and now we are in 2024. There hasn't been much change, and even the new change that has happened, they have not given the importance to science as is necessary. একজন সায়েন্টিস্ট যদি, ফর এক্সাম্পল, একটা রোল প্লে করতেন, ডক্টর সালেহুদ্দিন আহমেদ, who is a business finance person, he is in charge of science. That goes to show basically যে আমাদের দেশে সায়েন্সের প্রতি আমি বুঝতে পেরেছি আপনার মূল বক্তব্যটুকু আমরা পেয়েছি। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি অবশ্যই এই বিষয়টি নিয়ে ডক্টর আমানুল্লাহর সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে ডক্টর নাহার, আপনার কাছে একটা সম্পূরক প্রশ্ন ছিল আমার। সেটা হচ্ছে যে আপনারা তিনজনই আজকের প্যানেলে আপনারা একাডেমিয়াতে আছেন, আপনাদের যে গবেষণার যে ব্যাকগ্রাউন্ড, আমি অন্তত একটু ডিফারেন্ট ট্র্যাকের, মানে আমার একটা অবজারভেশন শেয়ার করেই প্রশ্নটা করতে চাই। সেটা হচ্ছে যে আমাদের সমাজে এখন একটা বিরাট অংশকে দেখতে পাই যে খুব অ্যানালিটিক্যাল যে অ্যাবিলিটি সেটি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, এবং উচ্চশিক্ষার একটা বড় কাজ হচ্ছে সেই বিশ্লেষণধর্মী ক্ষমতা বা দক্ষতা অর্জন করা। তো শুধুমাত্র তো শিক্ষার উদ্দেশ্য এটি নয় যে আপনি সোসাইটিতে একটা স্ট্যাটাস কো ভেতরে ঢুকে পড়বেন, একটা চাকরির জন্য প্রস্তুত হবেন। সোসাইটাল একটা কন্ট্রিবিউশনের তো ব্যাপার আছে, তাই না? একটা সামাজিক দায়িত্বও রয়েছে বিশ্ববিদ্যালয়গুলোর। তো সেই দায়িত্বটুকু আমরা কতটুকু পালন করতে পারছি বলে মনে হয় আপনার? এই দায়িত্বটুকু পালন করতে ডেফিনেটলি পর্যাপ্ত পরিমাণে পারছি না, সেখানে তো কারোই সন্দেহ নেই। তবে যে আলোচনা আমরা করছিলাম এতক্ষণ ধরে, যে ডিগ্রিটাকে আসলে শুধুমাত্র ভালো চাকরির উদ্দেশ্যেই যখন ধরে নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু শুধু স্কিল ডেভেলপ করার তাদের একটা টেন্ডেন্সি থাকে, এবং যেটা আমরা শুরুতে আমি যেটা বলেছিলাম যে ওই কোচিং বেসড নলেজ বা নোটবুক বেসড নলেজ নিয়ে তারা একটা চাকরিকে টার্গেট করে এবং চাকরিতে ঢোকার চেষ্টা করে। সেক্ষেত্রে আবারও আমি বলে রাখছি, এটা আসলে জেনারেলাইজ করা ঠিক না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সেটা দেখছি। তো সেক্ষেত্রে ঠিক জ্ঞান অর্জন বা ট্রান্সফারেবল নলেজ যেটা, সেই দিকটায় লক্ষ্য কম, এবং এটা শুধুমাত্র ছাত্রদের উপর দায়িত্ব বর্তন করলে হবে না, এটা সমস্ত শিক্ষা ব্যবস্থায় এই সমস্যাটা রয়ে গেছে। যে কারণে শিক্ষকদের ক্ষেত্রেও আমরা দেখেছি যে আগেই আমরা আলোচনা করেছি যে তাদের গবেষণার সুযোগ কম,
তাদের নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করার সুযোগ কম, এবং সেক্ষেত্রে তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপমেন্টের সুযোগ কম, অ্যানালিটিক্যাল থিঙ্কিং ডেভেলপমেন্টের সুযোগ কম, যে কারণে যারা জ্ঞান দান করবেন, যারা ডিসেমিনেট করবেন নলেজটা, তাদেরও যেমন ঘাটতি রয়েছে, এবং এই ঘাটতিটা বহন করছে পরবর্তী জেনারেশন ছাত্ররাও। তো সুতরাং আলটিমেটলি এখানে শিক্ষা বা জ্ঞান অর্জনের যে আলটিমেট অ্যাচিভমেন্ট, সমাজ পরিবর্তন যেটা আপনি বলছিলেন, অনেক বড় শব্দ, কিন্তু যাই হোক সেটাকে বিশ্লেষণ করার এখন আমাদের সুযোগ নেই, কিন্তু সেই জায়গাটায় আসলে আমরা উচ্চশিক্ষা অর্জন করে পৌঁছাতে পারছি না। রাইট, ধন্যবাদ। আমি একটু জনাব জহির আপনার কাছে ব্রিফলি যাব, তারপরে অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে আমি ডক্টর আমানুল্লাহর কাছেও আসতে চাই। আপনার কাছে যেটি জানতে চাই যে একই প্রশ্ন যেটি ডক্টর নাহারকে করেছিলাম, যে আমি একটু রিফ্রেশ করে আপনাকে করি, যে একটা বড় পরিবর্তন হয়ে গেল বাংলাদেশে। আই ডোন্ট ওয়ান্ট টু গো ইনটু দ্য পলিটিক্স, কিন্তু এই প্রশ্নটা এই কারণেই জরুরি যে দেখেন আমরা কত আশা নিয়ে এই পরিবর্তনের পরের পরিবর্তনটা কি হবে সেটি দেখার জন্য বসে আছি। ছাত্রদের হাত ধরে আসলো বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেমেয়েরা, একটা বড় আন্দোলন করলো, পরিবর্তন ঘটলো, আমরা আশায় বুক বাঁধলাম। কিন্তু হঠাৎ করে তারা অদ্ভুত ধরনের সব আবদার জুড়ে দিল যে তাদেরকে অটো পাস করিয়ে দিতে হবে, তারা শিক্ষাঙ্গনে ফিরে যাবে না, ইত্যাদি ইত্যাদি, আরও অনেক কিছু, রাজপথ দখল করে নিল। তো আমার কথা হচ্ছে যে কখনো কখনো আবেগের বশবর্তী হয়ে আমরা বিরাট কাজ করে ফেলি, কিন্তু সেটাকে সাস্টেনেবল করার জন্য যে ধরনের ধীশক্তি প্রয়োজন হয়, যে ধরনের গভীরতার প্রয়োজন হয়, এবং সমাজকে, রাষ্ট্রকে শিক্ষার ভেতর দিয়ে বুঝতে হয়, সেটি কি আমরা কতটুকু করতে পেরেছি জনাব জহির? এখানে আমার মতামত হচ্ছে যে আসলে শিক্ষাটাকে আমাদেরকে চিন্তা করতে হবে, এটা শ্রেণীকক্ষের বাইরেও চিন্তা করতে হবে। তো আমরা যদি সেটা মনে করি যে হ্যাঁ, উচ্চশিক্ষা বা যে কোনো ধরনের শিক্ষা সেটা আসলে মানুষের গুণের বিকাশকেও সহায়তা করে, তাহলে সেটা সামাজিক পরিবর্তনকে সহায়তা করবে। তো সেই ক্ষেত্রে আমাদের দায়িত্ব হচ্ছে যে আমরা কতটুকু এই শিক্ষার মাধ্যমে আমাদের যে গুণগুলো আছে, সেটা মানবিক গুণ, সেটা ব্যক্তি পর্যায়ে হোক বা পুরা ধরেন একটা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী গোষ্ঠী আছে তাদের সেটা বিকাশ করার তারা সুযোগ পাচ্ছে কিনা, সেখানে আমরা তাদের স্বাধীন চিন্তা চেতনাকে ধারণ করা এবং সেটা প্রকাশ করার জন্য আমরা সুযোগ করে দিচ্ছি কিনা। তো যদি সেটা হয়, তাহলে আমার মনে হয় যে আমাদের এখন যে পরিবর্তন হয়েছে এর ফলে আমরা সামনের দিকে আরও ভালো কিছু পরিবর্তন দেখব। কিন্তু আমরা যদি এখনও উচ্চশিক্ষাকে মনে করি যে না, এটা আমাকে আসলে ফার্স্ট ক্লাস পাওয়া বা সেকেন্ড ক্লাস পাওয়া, সেটার মধ্যে যদি আমরা সীমাবদ্ধ রাখতে চাই, তাহলে মনে হয় না শিক্ষার্থীদের কাছ থেকে আমরা আগে যা পেয়েছি তার চেয়ে অন্য কিছু হয়তো আশা করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে উচ্চশিক্ষা যে প্রতিষ্ঠানগুলি আছে, যারা আমরা এটা নিয়ন্ত্রণ করি বা আমরা শিক্ষক যারা আছে, এটা আমাদের দায়িত্ব বেশি, যাতে করে আমরা সেই সুযোগটা করে দিতে পারছি কিনা, যেখানে এই চর্চাটা আছে, যে সেটা মুক্ত চিন্তা, সেটা ক্লাসের শ্রেণীকক্ষের বাইরেও যেন ছাত্ররা নিজেদেরকে সমাজের জন্য নিয়োগ করতে পারে, তাদের যে গুণের বিকাশে শিক্ষার মাধ্যমে হচ্ছে সেটা যেন তারা প্রয়োগ করতে পারে সেটা। এবং তো সেটা করতে হলে সেটা শিক্ষাদান পদ্ধতি হতে হবে, সেটা আমরা কিভাবে তাদেরকে অ্যাসেসমেন্ট করছি সেটা হতে হবে, কিভাবে আমরা ফিডব্যাক দিচ্ছি সেটা হতে হবে। তো আসলে হয় কি, এটা শুধু শ্রেণীকক্ষের শিক্ষা এবং পরীক্ষা এই দুইটার মধ্যে সীমাবদ্ধ থাকলে এটা হবে না। সো আমাদেরকে আমার মনে হয় যে শিক্ষার্থীদেরকেও আমাদেরকে বোঝাতে হবে যে তাদের দায়িত্ব শুধু নিজেদের জন্য ডিগ্রি অর্জন করা না, তাদের ওই যে আপনি যেটা বলেন বৈশ্বিক নাগরিক, তাদেরকে সেটা হইতে হবে। তো বৈশ্বিক নাগরিক হতে হলে তাদের যেরকম সেটা অধিকার আছে, অনেক কিছু পাওয়ার অধিকার আছে, অ্যাট দ্য সেম টাইম তাদের বৈশ্বিক নাগরিক হিসাবে তাদের কিছু রেসপন্সিবিলিটিও আছে। তো আমরা সেই মানুষের জীবনে যে বৈচিত্র্যগুলি আছে এবং যে ডাইভার্সিটি আছে, সেগুলি ধারণ করে, সেগুলির প্রতি সম্মান রেখে আমরা বৈশ্বিক নাগরিক তৈরি করতে পারছি কিনা বিশ্ববিদ্যালয়গুলি, আমাদেরকে সেইখানে জোর দিতে হবে, যাতে করে সমাজের পরিবর্তনটা হয় ব্যক্তি পরিবর্তনের সাথে সাথে। অনেক ধন্যবাদ জনাব ইসলাম। আমি প্রফেসর আমানুল্লাহ আপনার কাছে আসতে চাই শেষ রাউন্ডে। দর্শক একটি প্রশ্ন করেছেন, বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে পৃথিবী যে গতিতে এগোচ্ছে, আমরা সেই গতিতে এগোতে পারছি না বলেই তিনি মনে করছেন। আপনার পর্যবেক্ষণ এবং আপনার এই বিষয়ে রেসপন্সটা জানতে চাই। না, আমরা বিজ্ঞান এবং প্রযুক্তিতে আমাদের রিসোর্স অ্যালোকেশন কি পরিমাণ, বা আপনি বিজ্ঞান পার্টিকুলারলি পলিসির কথা বলছেন, আপনি কি বিজ্ঞান ভিত্তিক সমাজ করতে চান কি না?
পলিসি 2011 পরে যে কোনো জায়গাতে চেঞ্জ আসে নাই তা না, চেঞ্জ আসছে। এখন আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কোন জায়গাটাতে দেখতে চান, আবার আমার এখানে আপনি কোন ধরনের টেকনোলজিক্যাল ট্রান্সফারটা করতে চান, এই সমস্ত ডিসিশনের পিছনে যদি আপনার পলিটিক্স কাজ করে, একটা পলিটিক্যাল ফ্রেমওয়ার্ক সবসময় কাজ করে, রাষ্ট্রের স্বার্থের উপরে যদি আপনার একটা পলিটিক্যাল সবসময় পলিটিক্যাল এই যে নেগোসিয়েশন পলিটিক্যাল কির ভিতরে যদি থাকে, সমাজের অবহেলিত মানুষ যারা আছে, নিম্নবর্গের মানুষ বলি, যাভাবেই বলি না কেন, ডিফাইন করি না কেন, তাদের চাহিদাটাকে রাষ্ট্র কীভাবে দেখে, সমাজের ভিতরে মানুষের ভিতরে এক ধরনের পরিবর্তন আসুক, একটা সোশ্যাল চেঞ্জ আসুক, সেটাকে রাষ্ট্র কীভাবে পারসিভ করে, আসবে কি আসবে না, হ্যাঁ, এই সব কিছুর সাথেই কিন্তু জড়িত আপনার এই যে ক্রিটিক্যাল কোয়েশ্চেন যেটা বললেন। এবং আপনি আরেকটা কথা যেটা বলছিলেন যে সমাজে রোল প্লে করা স্টুডেন্টদের, বিশ্ববিদ্যালয়ে ক্রিটিক্যাল ফ্যাকাল্টি ডেভেলপ করা, একটু জ্ঞানী হওয়া, একটু পড়া, ইটস এ অন্টোলজিক্যাল কোয়েশ্চেন। আপনি এখন পৃথিবীর কোনো দেশেই এই দেখা যাচ্ছে যে 5-7-10% বেশি ছেলেমেয়েরা ওই ধরনের অ্যানালিটিক্যাল ওই জায়গাটাতে যেতে চায় না, বা যে কোনো কারণেই হোক। আপনি ওয়েস্টার্ন সোসাইটিতে আপনি দেখবেন যে এই জায়গাটা লিমিটেড করে রাখা হয়েছে, যে মানে খুব ভালো যদি কেউ করে তাহলে সে যাবে, সে একাডেমিতে যদি যেতে চায়, একাডেমিক হতে চায়, তাহলে সে সেখানে যাবে, সে যদি বড় গবেষক হতে চায় সে তাহলে সেই জায়গাটাতে যাবে, সে যদি আপনার ভালো লেখক হতে চায় সেই জায়গাগুলোতে সে যাবে। সবার জন্য সেই আপনার ডোরটা ওপেন কিন্তু না এখনও। আমাদের দেশে যে ক্রিটিক্যাল ফ্যাকাল্টি নাই ছেলে মেয়েদের, আমি সেটা বলছি না, আমাদের দেশে ছেলে মেয়েদের ক্রিটিক্যাল ফ্যাকাল্টি আছে। শিক্ষকদের যে নাই সেটাও আমি বলছি না, আছে, কিন্তু সেটাকে এক্সপোজ করার জন্য বা সেটাকে ইম্পর্টেন্স দেওয়ার জন্য, বা সেটা যে একটা ইম্পর্টেন্ট এরিয়া অফ সেটাকে চ্যানেলাইজ করা, একটা প্ল্যাটফর্ম, সেটাকে চ্যানেলাইজ করা, সেই জায়গাটাতে হয় না। যে কথাটা আমি আবারও বলছিলাম যে একটা পোস্ট কলোনিয়াল সোসাইটিকে আপনি ট্রান্সফর্ম করার জন্য যে টেকনিক্সগুলো ফলো করা দরকার ছিল, এখন অনেকে বলবে যে পোস্ট কলোনিয়াল সোসাইটি ট্রান্সফর্ম করার দরকারটা কি, যেভাবে আসে ভেবেই থাক না। কিন্তু আপনার বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য যদি মিনিমাম আপনাকে যদি চেঞ্জটা আনতে হয়, তাহলে যে ধরনের স্ট্র্যাটেজিক প্ল্যানিংগুলো দরকার ছিল, সেই আপনি ক্ষুদ্র শিক্ষা কমিশনের কথা বলছেন, পরবর্তী যে শিক্ষা কমিশনগুলো হলো তার কোথাও কি কোনো বাস্তবায়ন আছে? এবং এই যে গত সরকারের সময় যে দেখেন আপনি কিভাবে সিলেবাসটা পরিবর্তন করা হলো, কতবার পরিবর্তন করা হলো, এই যে বাচ্চাদেরকে নিয়ে আমাদের সময় একেবারেই সেই জায়গাটাতে আমি যে কথাটা বলে শেষ করতে চাই, আমি অপটিমিস্টিক বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন আসবে, তবে আমাদেরকে একটু সময় দিতে হবে। একটু সময় দিলে পরে আমরা হয়তো বা দেখা যাবে যে একটা চেঞ্জ আমরা আনার চেষ্টা করব। প্রফেসর আমানুল্লাহ, আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি একটা স্লোগান দেয়ালে দেয়ালে লেখা থাকতো যে শিক্ষা সুযোগ নয় অধিকার। আপনি এটি বিশ্বাস করেন? হ্যাঁ, বিশ্বাস করি। এবং সেই অধিকারটি কি বাংলাদেশে যথেষ্ট পরিমাণ সংরক্ষিত অবস্থায় আছে? না, সংরক্ষিত অবস্থায় নাই, সংরক্ষিত অবস্থায় নাই। এবং তার পিছনে প্রধান কারণ এই যে বললাম যে মানুষের সচেতনতার অভাব, পলিটিসাইজেশন, এবং যেভাবে রাজনীতিকরণ করা হয়েছে, বিশেষত গত এই কয়েক টার্মে, এই আপনার এই যে 2-3 টার্মে যেভাবে রাজনীতিকরণ করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, তা থেকে আস্তে আস্তে একটু সরে এসে এটাকে একটা নিউট্রাল পজিশনে আনা আমাদের কষ্ট হচ্ছে। কিন্তু আমরা আশা করি যে স্পিরিটটা নিয়ে বাচ্চারা দেশের নতুন স্বপ্ন দেখা শুরু করেছে, বাচ্চারা অনেক কিছু চাচ্ছে, এখন আমরা সেটাকে সহজভাবেই নিচ্ছি, আমরা খুব করছি না, তাদের বয়স কম হয়তো, কিন্তু আস্তে আস্তে নিয়ন্ত্রণের ভিতরে আসছে। অনেক ধন্যবাদ। নিয়ন্ত্রণের ভিতরে আসছে আস্তে আস্তে। অনেক ধন্যবাদ প্রফেসর আমানুল্লাহ, আমাদের সঙ্গে আপনার যে অভিজ্ঞতা এবং আপনার যে পরিকল্পনা জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে এবং উচ্চশিক্ষা নিয়ে আপনার সামগ্রিক ভাবনা আপনি আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং ডক্টর পাপড়িন নাহার এবং জনাব জহিরুল ইসলাম, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের থটফুল কন্ট্রিবিউশনের জন্য। আমার মনে হয় যে আমরা প্রতিদিনকার যে রাজনীতির আলোচনা, রাজনৈতিক সমীকরণ থেকে বেরিয়ে এসে শিক্ষা নিয়ে, উচ্চশিক্ষা নিয়ে যে আলোচনাটি করবার চেষ্টা করলাম, সেটি আমাদের বিলেতের যারা দর্শক রয়েছেন এবং ইন্টারনেটের কল্যাণে সারা পৃথিবী জুড়ে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের চিন্তার খোরাক যোগাবে এবং আপনাদের ভাবনাগুলো আমাদের দেশের সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ইতিবাচক ধনাত্মক ভূমিকা রাখবে, এই আশাবাদ রেখেই
আজকের মতো এখানে বিদায় দিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।